তো বন্ধুরা, আজকে আমরা জেট বায়ু সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানবো। এই জেট বায়ু হলো একটা বায়ু প্রবাহ, তার ব্যাপারে আজকে জানবো কি, এর সংজ্ঞা কি, এটি আবিষ্কার কিভাবে হয়েছে, ঠিক আছে, তারপরে বৈশিষ্ট্য এবং জেট বায়ুকে কয় ভাগে ভাগ করা যায়, তার প্রকারভেদগুলো সেগুলো কি কি, সেগুলো বিষয় সংজ্ঞা, সেগুলো সম্পর্কে জানবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে জেনে নিই জেট স্ট্রিম অর্থাৎ জেট বায়ু কি। তো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ওপরের অংশে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত যে উচ্চ গতিসম্পন্ন বায়ু প্রবাহ, যে বায়ু স্রোত কয়েকশো কিলোমিটার প্রশস্ত এবং 2 থেকে 4 কিলোমিটার গভীরতা যুক্ত, অর্থাৎ তার থিকনেসটা হলো 2 থেকে 4 কিলোমিটার। তো এটাকেই বলছে গভীরতা। প্রায় 100 নট গতিবেগ সম্পন্ন। এই নটটা কি, নট হলো গতিবেগী মাপার যে একক, এবং ভূপৃষ্ঠ থেকে 7.5 থেকে 14 কিলোমিটার উঁচুতে অবস্থিত এবং ট্রপোপোজের ঠিক নিচে, যেটা বললাম তোমাদের কি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঠিক আছে। তো তোমাদের একটু একে বোঝালে, এই যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার, এই যেটা হলো ভূপৃষ্ঠ, এখানে ট্রপোস্ফিয়ার বিরাজ করছে, তারপরে আবার স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের মাঝখানে যে অংশটাকে, এটাকে বলা হচ্ছে ট্রপোপোজ। এই বায়ুটি দেখতে পাওয়া যায়, তাকেই বলা হচ্ছে জেট বায়ু বা জেট স্ট্রিম। আশা করি বোঝা গেল পুরো সংজ্ঞাটা, কোথায় অবস্থান করছে তাও এই সংজ্ঞার মধ্যে রয়েছে। তো এবার জেনে নিই এই জেট বায়ু, এটা কি গেল ডেফিনেশন, তো আমি এখানে লিখে দিই একবার। এবার আছে কি ডিসকভার বা আবিষ্কার, ডিসকভার অফ জেট স্ট্রিম, বাংলায় বললে জেট বায়ুর আবিষ্কার। 19 শতকের প্রারম্ভে সিরাজ মেঘের যে সঞ্চালন, তা গবেষণা করতে গিয়ে এই জেট বায়ুর কিন্তু দেখতে পাওয়া যায় বা জেট বায়ুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর 1933 সালে বার্কনেস তার গবেষণায় এই জেট স্ট্রিমের কথা তুলে ধরেন, আর তিনি ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যে জেট বায়ু অবস্থান করছে তিনি সমর্থন করেন। এবং ঠিক ওই বছরই 35 ডিগ্রি উত্তর অক্ষরেখায় ভারতের ওপর দিয়ে একটি পাইলট বেলুন ছাড়া হয়, যেটা 35 বর্গফুট উচ্চতার ওপর গিয়ে, আর মানে সেখানে এত বায়ু প্রবাহ, সেখানে গিয়ে আর সামলে থাকতে পারে না, বা বোঝা যায় যে একটা ধীর যেতে 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 একটা বায়ু আসলে যেরকম হয় না, সেরকম সেই বেলুনটাও মানে হকমকিয়ে যাচ্ছে। তখনই তারা বুঝতে পারেন যে এখানে একটা বায়ু প্রবাহ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা তীব্র গতিবেগ সম্পন্ন। কিন্তু এটাও শেষ নয়, আরো নানানভাবে লক্ষ্য করা গেছে এই জেট বায়ু। তো আরেকটা উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমেরিকা থেকে B3 বোমারু বিমান নিয়ে যখন জাপানের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে, অর্থাৎ জাপানে বোমাবর্ষণ করা হবে, তখন কিন্তু আমেরিকা থেকে জাপানের উদ্দেশ্যে জেট বিমান রওনা করে। তো আমেরিকা অবস্থান করছে পূর্ব দিকে এবং জাপান অবস্থান করছে কোথায়, পশ্চিম দিকে। তো যখন জেট বিমানটা যাবে তখন কিন্তু পূর্ব থেকে পশ্চিমের দিকে যাবে, কিন্তু যে জেট বায়ুটা ছিল সেটা কিন্তু কোন দিকে ছিল, যেটা তোমাদের সংজ্ঞাতে বলেছিলাম, তো আমি এখানে একবার লিখে দিলে তোমাদের ভালো হতো। জেট বায়ুটা কিন্তু ছিল পূর্বাভিমুখী, অর্থাৎ পূর্ব দিকে হাওয়া বইছিল। তার ফলে কি হয়েছিল, যাচ্ছিল কিন্তু এরকম ভাবে, হাওয়াটা বইছিল এরকম ভাবে, ঠিক আছে। তার ফলে এই যাচ্ছে এবং সেটাকে হাওয়াটাকে কেটে যেতে হচ্ছে তো তাকে, তো তার জন্য মাঝে মাঝে বিমানটা কি করছিল, থেমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিচ্ছিল, মাঝে মাঝে থেমেও গেছিল ইঞ্জিন, ঠিক আছে, এত বেগ, ঠিক আছে, সেইটাকে কেটে বেরোনোর মতো ক্ষমতা ছিল না। কিন্তু তারপরে তারা বোমাবর্ষণ করে যখন ফিরছিল, ফেরার পথে তখন লক্ষ্য করে যে ফেরার পথে সেটা এবার বায়ুর যেদিকে প্রবাহ হচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে, পূর্বাভিমুখী হয়ে যখন সে আবার আমেরিকার দিকে ফিরছে, সেই জেট বিমানগুলো জাপান থেকে, ঠিক আছে, তখন কিন্তু সেই যে বিমানটা সেটা কিন্তু তীব্র গতি সম্পন্ন হয়ে যায়, মানে একটা বিমানের গতিবেগের থেকে ডবল গতিবেগ ধারণ করে এই জেট বিমানটা। তো তার ফলেই বিজ্ঞানীরা নানান গবেষণা করে জানতে পারে যে এখানে একটা বায়ু প্রবাহ দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেই পরবর্তীকালে নাম দেওয়া হয় জেট বায়ু প্রবাহ। আশা করি বোঝা গেল এর আবিষ্কারের ইতিহাসটা, ঠিক আছে, খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিলাম, একে আঁকার ছলে, গল্পের ছলে। তো এবার আসি তার পরের পয়েন্ট, ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, কটি ভাগে ভাগ করা হয়েছে এই জেট বায়ুকে। তো জেট বায়ুকে বায়ু প্রবাহের দিক, গতিবেগ, অবস্থান এবং বিস্তৃতি অনুযায়ী মোট 5টি ভাগে ভাগ করা হয়। 5টি ভাগ কি কি? ফার্স্ট, এক নম্বর কি, পোলার ফ্রন্ট জেট স্ট্রিম, বাংলা কি, মেরু সীমান্ত জেট বায়ু। তো উপক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু এবং মেরু অঞ্চল থেকে আগত শীতল ও শুষ্ক মেরু বায়ুর মিলন অঞ্চলে, যেখানে উভয়ধর্মী বায়ু প্রবাহের মিলনের ফলে একটি সীমান্তের সৃষ্টি হচ্ছে, সেখানে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে জেট বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তো এই নিয়ত বায়ু দ্বারা সৃষ্ট মেরু সীমান্তীয় অঞ্চলে যে জেট বায়ু দেখতে পাওয়া যায় বা জেট বায়ু সৃষ্টি হয়, তাকেই বলা হচ্ছে এই মেরু বা পোলার ফ্রন্ট জেট স্ট্রিম বা মেরু সীমান্ত জেট বায়ু। তার পরেরটা 2 নম্বর কি, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম। তো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় হ্যাডলি চক্র, ফেরলের চক্র সম্মিলন অঞ্চল, অর্থাৎ যেখানে হ্যাডলির চক্র দেখতে পাওয়া যায় এবং ফেরলের চক্রও দেখতে পাওয়া যায়, যে অংশে 12 কিলোমিটার উচ্চতায়, এবং এই অঞ্চলে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের উপর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশে পশ্চিম থেকে পূর্বের দিকে গতিবেগ সম্পন্ন যে বায়ু প্রবাহ, তাকেই বলা হচ্ছে এই সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বা উপক্রান্তীয় জেট প্রবাহ। আশা করি বোঝা গেল, এটা খুবই সহজ ছিল আগেরটার থেকে, ঠিক আছে। ওই একটাই আছে একটু কঠিন তোমাদের লাগতে পারে, কিন্তু একটু ভালো করে পড়বে তো বুঝে যাবে।
3 নম্বর হলো পোলার নাইট জেট স্ট্রিম। পোলার নাইট জেট স্ট্রিমটা কি রাত্রিকালীন জেট প্রবাহ। এটি মেরু অঞ্চলের 60 ডিগ্রি অক্ষাংশের ট্রপোপোজের ঠিক ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এটা কিন্তু আর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? ট্রপোপোজের ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে। এটাও কি পশ্চিম থেকে পূর্বের দিকে যাচ্ছে। এখানে প্রত্যেকটাই বায়ু কিন্তু পশ্চিম থেকে পূর্বের দিকে যায়, কিন্তু একটাই বায়ু আছে এটা পূর্ব থেকে পশ্চিমের দিকে যায়, মানে উল্টো যায়, ঠিক আছে? তো সেটাও বলবো। এবং এটি সাধারণত শীতকালে রাত্রিবেলা দেখতে পাওয়া যায়, এটা অন্য সময় দেখতে পাওয়া যায় না, শীতকালীন রাত্রিবেলা দেখতে পাওয়া যায়। তাই জন্য একে বলা হচ্ছে পোলার নাইট জেট স্ট্রিম বা রাত্রিকালীন জেট প্রবাহ। আশা করি বোঝা গেল। এবার আসি 4 নম্বর, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। ক্রান্তীয় পূবালি জেট বায়ু, এটা কিন্তু খুবই পপুলার একটা জেট বায়ু, ঠিক আছে? গ্রীষ্মকালে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দিয়ে চীন উপসাগর দিয়ে সৃষ্টি হওয়ার পর সেটা যাচ্ছে হলো এশিয়ার দক্ষিণাংশে কি কি অবস্থান করছে? লাওস, থাইল্যান্ড, তারপরে মায়ানমার হয়ে ভারতের দিকে এগোচ্ছে। ভারতের ওপর দিয়ে গিয়ে আরব সাগর পর্যন্ত যে বিস্তৃত যে বায়ুটা দেখতে পাওয়া যাচ্ছে তাকেই বলা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। ওকে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে না এই বায়ুটা। সব বায়ুগুলো কি হচ্ছিল এতক্ষণ? পশ্চিম থেকে পূর্বের দিকে যাচ্ছিল, পূর্বাভিমুখী সব জেট বায়ুগুলো ছিল। কিন্তু এই জেট বায়ুটা এক্সেপশনাল আছে। কেন? এই জেট বায়ুটা পূর্ব থেকে পশ্চিম দিকে আসে, ঠিক আছে? মানে পশ্চিমাভিমুখী। মানে যদি সব জেট বায়ু যদি এদিকে যায় তাহলে এই জেট বায়ু যাবে হলো এই দিকে, ঠিক আছে? এই দিকে হবে না, ঠিক উল্টো বিপরীত দিকে। এবং এই ক্রান্তীয় পূবালি জেট বায়ু প্রবাহের যে গতিবেগ সেটা কিন্তু ঘন্টায় 175 কিলোমিটার থেকে 200 কিলোমিটার হয়ে থাকে, ঠিক আছে? আশা করি বোঝা গেল এটাও। তো এবার জেনে নিই লাস্ট যেই 5 নম্বর, লোকাল জেট স্ট্রিম বা স্থানীয় জেট বায়ু। এটা কিন্তু শুনতে একটু আলাদা লাগতে পারে, এটা কোনো নাম নেই। স্থানীয় জেট বায়ু মানে কি? এই স্থানীয় জেট বায়ু কথাটির মধ্যেই তার সংজ্ঞাটি লুকিয়ে আছে, বা সেটা কি সেটা লুকিয়ে রয়েছে। স্থানীয় জেট বায়ু বলতে কি বোঝানো হয়েছে? যে ভূপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায়, মানে বেশি উচ্চতায় না, নিম্ন উচ্চতায়, লোকাল যেটা বলে না, সেই নিম্ন উচ্চতাতেই এই বায়ুটি অবস্থান করে, এই জেট বায়ুটি অবস্থান করছে। তাই জন্য একে বলা হচ্ছে লোকাল জেট বায়ু। আর এই জেট বায়ু সাধারণত গ্রীষ্মকালে স্বল্প পরিসর স্থানেই দেখতে পাওয়া যায়। এবং যেহেতু এটা একদম নিচে অবস্থান করছে, এটা তোমাদের বললাম, তাই জন্যই তাকে বলা হচ্ছে স্থানীয় জেট বায়ু বা লোকাল জেট স্ট্রিম। এবং এই জেট বায়ুটি যদি একটু উচ্চতার দিক থেকে বলা হয়, ভূপৃষ্ঠ থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে এই জেট বায়ু দেখতে পাওয়া যায়। আশা করি বোঝা গেল। তো এবার জেনে নিই জেট বায়ুর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। এটা কিন্তু আমি আগেও বলতে পারতাম, কিন্তু আগে বললাম না, কারণ অসুবিধা আছে। তোমরা এই যে বায়ুগুলোর নামগুলো না জানা থাকলে, ফিচার না জানা থাকলে তোমরা বুঝতে পারবে না ক্যারেক্টারিস্টিক্স কি বলতে চাইছে। 1 নম্বর কি, জেট বায়ু সর্পিলাকারে পৃথিবীকে বেষ্টন করে ঘুরে আসে এবং ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দিয়ে সমবেশ রেখার সমান্তরালে জিওস্ট্রপিক ভারসাম্য বজায় রেখে প্রবাহিত হয়। শীতকালে সর্পিলাকারে যে প্রভাব মাত্রাটা পৃথিবীকে বেষ্টন করছে, যে প্রদক্ষিণ করছে, যে সেটা কিন্তু শীতকালে গতিবেগ আরো বৃদ্ধি পায়। 2 নম্বর, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ছাড়া, কোনটা? যেটা 4 নম্বর যেটা বললাম, ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম বা ক্রান্তীয় পূবালি জেট বায়ু ছাড়া যেসব বায়ু আছে সব কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পূর্বাভিমুখী। এই বায়ু ছাড়া সব বায়ুগুলি যদি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, এটা হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্রান্তীয় পূবালি জেট বায়ু হবে ঘড়ির কাঁটার দিকে। এবং দক্ষিণ গোলার্ধে যদি এগুলো সব ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এটা হবে ঘড়ির কাঁটার বিপরীতে। আশা করি বোঝা গেল, পুরো ক্লিয়ার। জেট বায়ু উচ্চ গতি সম্পন্ন, এর গতিবেগ 150 থেকে 300 কিলোমিটার ঘন্টায়। ঋতুভেদে আবার জেট বায়ুর গতিবেগের পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ এক এক ঋতুতে এক এক রকমের গতিবেগ দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে উপক্রান্তীয় জেট বায়ুর গতিবেগ হলো 160 থেকে 250 কিলোমিটার ঘন্টায়। এবং এই জেট বায়ু শীতকালে অর্থাৎ ঋতু পরিবর্তন হলে সেটা বেড়ে দাঁড়ায় 375 কিলোমিটার। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে গ্রীষ্মকালে কিন্তু গতিবেগটা কম থাকে, কিন্তু শীতকালে গতিবেগটা কিন্তু বেড়ে যায়। আশা করি বোঝা গেল। এবার জেনে 4 নম্বর বৈশিষ্ট্য, জেট বায়ুর গতিবেগ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিন্তু কেন্দ্রীয় অঞ্চলে কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ যত কেন্দ্রের দিকে যাবে কিন্তু এই জেট বায়ুর গতিবেগ কিন্তু বেশি দেখতে পাবে। আশা করি বোঝা গেল। 5 নম্বর বৈশিষ্ট্য, জেট বায়ু বিভিন্ন স্থানে এবং ঋতুভেদে বিভিন্ন উচ্চতায় প্রবাহিত হয়। ক্রান্তীয় অঞ্চলে 15 কিলোমিটার উপর দিয়ে, উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে 9 থেকে 12 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 9 কিলোমিটার দিয়ে প্রবাহিত হয়। মানে যত ওপরের দিকে যাচ্ছে তত কিন্তু জেট বায়ুর উচ্চতার আস্তে আস্তে নামছে। আশা করি বোঝা গেল। এবং এর সাথে বলা হয়েছে যে শীতকালে বায়ু প্রবাহের উচ্চতা কিন্তু হ্রাস পায়, কিন্তু গতিবেগ হ্রাস পায় না, এটা মাথায় রাখবে। উচ্চতা হ্রাস পাচ্ছে, মানে এইখানে অবস্থান করলে শীতকালে এখানে অবস্থান করবে, কিন্তু তার যে গতিবেগ সেটা কিন্তু হ্রাস পাবে না, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। 6 নম্বর, সারা বছর কিন্তু জেট প্রবাহ দেখতে পাওয়া যায় না। প্রাক শীতকালের সূচনা এবং এর মেয়াদ হলো মার্চ এপ্রিল মাস পর্যন্ত। জেট বায়ুর উত্তর দিকে অর্থাৎ মেরুর দিকে শীতল বায়ু অবস্থান করে বা শীতল বায়ু দেখতে পাওয়া যায়, এবং দক্ষিণে অর্থাৎ নিরক্ষরেখার দিকে দেখতে পাওয়া যায় উষ্ণ বায়ু। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে জেট বায়ু কিন্তু 2 রকম বায়ু নিয়েই চলাচল করছে, উষ্ণ এবং শীতল।
আশা করি বোঝা গেল। 8 নম্বর পয়েন্ট, এই বায়ুর দৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার এবং প্রস্থ কয়েকশো কিলোমিটার হলেও এর যে বেদ আছে, অর্থাৎ এই যেটা বললাম তোমাদের গভীরতা বা বেদ, সেটা কিন্তু খুবই কম, 2 থেকে 3 কিলোমিটার। ওকে। 9 নম্বর বৈশিষ্ট্য, আবিষ্কারকর্তা রসবির নাম অনুসারে এই জেট বায়ুর নামকরণ করা হয় রসবি তরঙ্গ। 10 নম্বর এবং লাস্ট বৈশিষ্ট্য হলো এই জেট বায়ুর কিন্তু একটি জীবনচক্র আছে, যেটি 4টি পর্যায়ে সম্পন্ন হয়। সেটার ব্যাপারে আমরা অন্য একটা ভিডিওতে জানবো। তো আমাদের টোটাল যে জেট বায়ু সম্পর্কে যে জানাটা বা জেট বায়ুর যে বিষয় বিবরণ, সেটা কিন্তু আমরা জেনে গেছি আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে বা বুঝতে পেরেছো খুব সহজ ভাষায়। ভিডিওটা যদি বুঝে থাকো বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর এরপর তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাকে একবার কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এখন কোন টপিকটা দরকার তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে, তোমাকে একদম খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো। এটা একটুখানি কঠিন লাগলো, তোমরা যদি গল্পের ছলে বা আমি যেরকমভাবে বোঝালাম সেইভাবে যদি বুঝে যাও তাহলে খুবই সহজে বুঝে যাবে। একবার দেখে যদি না বুঝতে পারো তাহলে আরেকবার দেখো, ভালোভাবে বোঝো, তাহলে খুব সহজেই বুঝে যাবে। ঠিক আছে, একবার দেখে কোনো সময় ভিডিও বুঝতে পারবে না তোমরা। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।